হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা 16.1 এর 1 থেকে 5 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। চলো আজকে বাকিগুলোর সমাধান করি। ওকে, দেখো 6 নম্বরটাতে দেওয়া আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে দেখো বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি আগে ত্রিভুজটা চিন্তা করি, দেখো মনে করলাম যে এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ বাহু, আর হচ্ছে সি কোণের বিপরীতটা হচ্ছে সি বাহু, এবং বি কোণের বিপরীতটা হচ্ছে বি বাহু। ওকে, তাহলে ধরি, দেখো ধরি ধরি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ধরো এ ইজ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে 26 মিটার, আর হচ্ছে বি ইজ ইকুয়াল টু ধরে নিলাম 28 মিটার। আর আমাদের দেখো ক্ষেত্রফল দেওয়া ছিল, এবং ক্ষেত্রফল এখানে দেখো যে ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে কত, যে 182 বর্গ মিটার। ওকে, তাহলে আমরা জানি যে যদি দুইটি বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, যে হাফ ইনটু বাহু দুইটির গুণফল এবং তাদের কোণের সাইনের গুণফল। অতএব দেখো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কি পাবো, যে হাফ ইনটু এ বি ইনটু, দেখো যে এ এবং বি এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা আমরা পেয়েছি হচ্ছে সি কোণ, তাহলে এটার হবে সাইন সি। ওকে, বাহ। তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 182 ইজ ইকুয়াল টু, দেখো যে হাফ ইনটু এ এর মান পেয়েছিলাম হচ্ছে 26, আর বির মান ধরছিলাম হচ্ছে 28 এবং কোণের সাইন সি। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে 182 ইজ ইকুয়াল টু, তাহলে যদি এখানে নরমাল ক্যালকুলেশন করো, দেখো এটা পাবো হচ্ছে 30, আর এই দুইটা যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে এটা পাবো, দেখো যে 364 ইন্টু সাইন সি। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে সাইন সিটার এক পাশে রাখো আর সংখ্যাগুলোর আরেক পাশে নিয়ে যাও। সাইন সি ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো, দেখো 182 ডিভাইডেড বাই 364। তো এখানে যদি আমরা এখন নরমাল কাটাকাটি করি, তাহলে উপরে থাকবে দেখো যে 1 আর নিচে থাকবে 2। তাহলে দেখো বাহ, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু পেলাম আমরা হচ্ছে হাফ। তাহলে দেখো তো সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। ওকে, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে উভয় পাশে সাইন গুলো বাদ দিয়ে দাও, তাহলে অতএব থাকবে যে সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী কোণ যে আমরা পেয়েছি সি, এই সি কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলছে। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখো আমরা হচ্ছে 7 নম্বর ম্যাথ আলোচনা করি। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি, মনে করো যে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এই দুইটা বাহু হচ্ছে পরস্পর মনে করো সমান। তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বলছে 10 এবং হচ্ছে এটাও 10, আর এদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল দেওয়া আছে মনে করো পুরোটার ক্ষেত্রফল 48। তাহলে বলছে ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি, দেখো যে ধরি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। ওকে, এবং ক্ষেত্রফল দেখো, এবং ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 48 বর্গ মিটার। তাহলে বলছে যে ভূমির দৈর্ঘ্য কত, তাই ভূমির দৈর্ঘ্য বি ইজ ইকুয়াল টু হোয়াট, এই ভূমির দৈর্ঘ্য বি এর মানটা আমরা হচ্ছে নির্ণয় করব। অতএব দেখো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে দেখো যে শর্ত মতে আমরা চিন্তা করি, যে শর্ত মতে
তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, যে বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে দেখো সূত্র, আমাদের যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করি, যে বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, যে 48 দেওয়া আছে। ওকে, দেখো তো বাহ, তাহলে এখন আমরা কি করতে পারবো, তাহলে বিটার এই পাশে রেখে দাও, দেখো 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো 4 এখানে হচ্ছে 4টা দেখো এখানে ভাগ অবস্থায় ছিল, তাহলে যদি ডান পাশে পাঠাই দিই তাহলে এটা হচ্ছে গুণ হয়ে যাবে, 48 ইন্টু 4 পাবো। তাহলে দেখো বাহ, তাহলে বি ইন্টু রুট ওভার 4 ইন্টু দেখো এ এর মানটা যদি আমরা বসাই দিই, এর মান কত পেয়েছিলাম দেখো 10, তার উপরে স্কয়ার আছে তাহলে 10 স্কয়ার, ওকে, মাইনাস এখানে পাবো হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো 48 ইন্টু 4 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 192। দেখো বাহ, এখন তাহলে আমরা কি করতে পারবো, দেখো তো বাম পাশে হচ্ছে একটা রুট ওভার আছে, তাহলে যদি রুট ওভারটা ফিনিশ করতে যাই তাহলে আমাদের বর্গ করতে হবে। তাহলে দেখো যদি পুরোটার উপরে বর্গ করে দেই তাহলে হচ্ছে বি রুট ওভার, তাহলে দেখো এটার ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 400 মাইনাস বি স্কয়ার, ওকে, তাহলে এটা পুরোটার উপরে বর্গ ইজ ইকুয়াল টু দেখো 192 এর উপরেও করলাম হচ্ছে বর্গ। দেখো বাহ, তাহলে এখানে কি থাকবে, বির উপরে বর্গ আছে তাহলে বি স্কয়ার, আর রুট ওভার এবং স্কয়ার যদি উঠে যায় তাহলে এখানে থাকবে দেখো হচ্ছে 400 মাইনাস বি স্কয়ার, আর এখানে দেখো যদি 192 এর উপরে আমরা বর্গ করি তাহলে এটা পাবো হচ্ছে দেখো 36864 আসবে, ক্যালকুলেটরে মানটা বসাই দিবা। তাহলে দেখো বাহ, যদি গুণ করি তাহলে এটা পাবো কত, যে 400 বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা পাবো হচ্ছে বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু দেখো হচ্ছে 36864 পাবো, এটা পাবো হচ্ছে 36864। দেখো তো এটাকে যদি আমি বাম সাইডে লিখি, বাম সাইডে আমরা হচ্ছে একটু সাজায় লিখি, দেখো যদি সাজায় লিখি তাহলে কি পাবো, যে দেখো মাইনাস বি টু দি পাওয়ার 4 দেখো প্লাস 400 বি স্কয়ার, আর 36000 এটা ছিল তাহলে এই পাশে ওইটা নিয়ে আসি, তাহলে মাইনাস 36864, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কি করলাম, এখানে সবগুলারে হচ্ছে এক পাশে নিয়ে আসছি। তাহলে দেখো বাহ, তাহলে এখানে যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে মাইনাস কমন নিলে থাকবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কয়ার, আর এখানে থাকবে প্লাস 36864 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এইখানে আমাদের এখন কিভাবে কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে মিডল টার্ম করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বি টু দি পাওয়ার 4 আর এটা যদি এই বি টু দি পাওয়ার 4 এর সামনে সহগ আছে 1, তাহলে 1 দিয়ে যদি আমরা 36864 গুণ করি তাহলে কিন্তু 36864 পাবো। এখন এমন দুইটা সংখ্যা আমাদের গুণ করে 36864 লাগবে, যে দুইটা সংখ্যা আবার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হবে আমাদের হচ্ছে 400। তাহলে এমন দুইটা সংখ্যা আমরা কি পাবো, দেখো যে বা, তাহলে দেখো যে বি টু দি পাওয়ার 4 মাইনাস 144 বি স্কয়ার, আর মাইনাস দেখো যে 256 বি স্কয়ার প্লাস দেখো 36864 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো 256 এবং 144 যদি তুমি গুণ করো তাহলে দেখো পাওয়া হচ্ছে 36864, আবার এই দুইটা যদি সংখ্যা যোগ করো তাহলে আমরা হচ্ছে 400 পেয়ে যাব। তাহলে দেখো বাহ, তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারবো, দেখো যে বি স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কয়ার মাইনাস 144, আর এখান থেকে মাইনাস দেখো এখানে কি কমন নিতে পারবো, যে 256 কমন নেই তাহলে কি থাকবে দেখো যে বি স্কয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকবে হচ্ছে 144 ইজ ইকুয়াল টু 0। আবার এই দুইটা থেকে এখন আমরা হচ্ছে দেখো বি স্কয়ার মাইনাস 144 কমন নিয়ে নিতে পারবো, তাহলে এখানে থাকবে কি, এই পাশে থাকবে দেখো যে বি স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস 256 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে দেখো তো আমরা বি স্কয়ার মাইনাস 144 সমান সমান 0 লিখতে পারবো, এবং বি স্কয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। তাহলে দেখো যে বি স্কয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0, অথবা কি পাবো, যে বি স্কয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো। তাহলে দেখো বাহ, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাবো, 144। তাহলে দেখো বাহ, বি সমান সমান, তাহলে বাম পাশের স্কয়ার যদি ডান পাশে যায় তাহলে রুট হয়ে যাবে, আর রুট হয়ে গেলে তো প্লাস মাইনাস হবে, তাহলে আমরা এখানে মাইনাসের মানটাকে কাউন্ট করব না। কারণ কি, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দেখো এখানে হচ্ছে রুট ওভার 144, তাহলে এর মানটা পাবো হচ্ছে 12। সেম ভাবে করে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো বি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে পাবো যে 256, বা তাহলে দেখো তো বি ইজ ইকুয়াল টু কত পাবো, যে রুট ওভার 256,
তাহলে 256 উপরে রুট করলে এটা পাবো হচ্ছে 16। বলছে আমাদের যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা, তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য কি কি পেলাম, একটা পেলাম দেখো যে 12 মিটার দেওয়া ছিল, তাহলে এটা হচ্ছে 12 মিটার বা অথবা 16 মিটার। এটাই হলো আমাদের আনসার। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে 8 নম্বর ম্যাথ আলোচনা করব। দেওয়া আছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। মানে চলো আমরা হচ্ছে চিত্র এঁকে বিষয়টা বোঝার চেষ্টা করি। মনে করি বলছে যে কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে, মনে করি সেই নির্দিষ্ট স্থানটা হচ্ছে এ। এই স্থান থেকে মনে করো যে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে গেছে, তাহলে এই কোণটা হবে আমাদের হচ্ছে 135 ডিগ্রি কোণ করে। বলছে যে দুই দিকে চলে গেছে, মনে করি যে এদিকে একটা হচ্ছে বি তে আসছে আর একটা হচ্ছে সি তে আসছে। তাহলে ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় 4 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। বলছে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত। তাহলে 4 ঘন্টা পর দেখো তো, যে যদি একজন এদিকে যায় আর হচ্ছে আরেকজন যে ধরো এসি পথে যায়, তাহলে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব হবে হচ্ছে বিসি। ওকে, তাহলে আমরা লিখি দেখো যে মনে করি এ একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে বলছে যে ঘন্টায় 7 কিলোমিটার বেগে, দেখা যায় ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে মনে করি যে কি, যে এ বি ও এসি পথ অতিক্রম করে। ওকে, তাহলে দেখো যে এ বি পথে বলছে যে ঘন্টায় 7 কিলোমিটার গেছে, তাহলে বলছে যে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত। তাহলে দেখো তো যে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব আমরা কত পাবো। তাহলে দেখো যে 4 ঘন্টা পর, তাহলে এ বি সমান সমান আমরা কি পাবো, যে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে বেগ ইনটু সময়। ওকে, তাহলে এ হচ্ছে বেগ ছিল হচ্ছে 7 আর হচ্ছে 4 ঘন্টা সে অতিক্রম করছে, তাহলে 7 ইনটু 4 ইকুয়াল টু কত পাবো, যে 28 কিলোমিটার। ওকে, তাহলে এই যে দূরত্বটা অতিক্রম করবে এটা হচ্ছে 28 কিলোমিটার। আবার তাহলে দেখো যে 4 ঘন্টা পর তাহলে হচ্ছে এসি এর দূরত্ব কত পাবো, দেখো যে এসি সমান সমান এদিকে ধরো ওদের বেগ ছিল হচ্ছে 5 কিলোমিটার আর সেও 4 ঘন্টা পথ অতিক্রম করছে, তাহলে এটা হবে 5 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 20 কিলোমিটার। অর্থাৎ এটাও এর মান পাবো আমরা হচ্ছে 20 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে বলছে যে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত। তাহলে 4 ঘন্টা পর সরাসরি দূরত্ব কত পাবো, আমরা হচ্ছে পাবো বিসি। ওকে, আমাদের এই বিসির মানটাই হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এখান থেকে আর কি কি পেলাম, তাহলে দেখো যে অতএব এখানে আমরা কোণ পেলাম হচ্ছে দেখো যে বিএসি ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। ওকে, এখন তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, দেখো যদি বিএ বাহুটাকে মনে হয় ধরো বর্ধিত করি এবং সি বিন্দু থেকে একটা যদি লম্ব অঙ্কন করি, তাহলে কিন্তু আমরা পুরোটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারবো। বি বিন্দু, এখানে আমরা কি করলাম, দেখো যে বিএ বাহুটাকে হচ্ছে বর্ধিত করলাম যে ডি পর্যন্ত এবং এই বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা হচ্ছে লিখে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, যে বিএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং দেখো যে সি বিন্দু হতে বিএ বাহুর বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানি, সিডি
লম্ব আঁকি। তাহলে দেখো তো যে যদি এখানে লম্ব অঙ্কন করি তাহলে আমাদের হচ্ছে এ সি ডি একটা হচ্ছে নতুন সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের তাহলে আমাদের এ কোণটা কত হবে, এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো যদি বি এ ডি পুরোটা আমরা একটা সরল কোণ চিন্তা করি, তাহলে সরল কোণের এই কোণটা আমাদের দেওয়া ছিল যে বি এ সি কোণটা আমরা পেয়েছিলাম 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। ওকে, তাহলে লিখে দেই আঁকি। তাহলে এখানে পাবো অতএব কোণ সি এ ডি ইজিক্যাল টু পাবো হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো তো যে যদি আমরা কোনোভাবে করে এই এ ডি এবং হচ্ছে সিডির মান নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা এই বিসির মানটা নির্ণয় করতে পারবো। এই যে বিসিডি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে মানটা বের করব। তো প্রথমে আমরা দেখো যে ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখো এসিডি সমকোণী ত্রিভুজ হতে আমাদের দেওয়া আছে কোণ, তাহলে আমরা জানি যে যে কোণটা দেওয়া থাকবে কোণের বিপরীতটা হয় কি, কোণের বিপরীতটা হয় লম্ব। আর যে সমকোণ দেওয়া আছে এটা সমকোণ, এখানে সমকোণ কোণ হচ্ছে, তাহলে সমকোণের বিপরীতটা হবে আমাদের অতিভুজ। তাহলে দেখো এসিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারবো, যদি আমরা এখানে দেখো সাইনের ফর্মুলা ব্যবহার করি, দেখো তো যে সাইন 45 ডিগ্রি, তাহলে এই সাইন 45 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারবো যে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা সিডি, তাহলে দেখো যে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 20। তাহলে দেখো বা sin 45 ডিগ্রি আমরা মান জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়াল টু, তাহলে সিডি ডিভাইডেড বাই কত 20। তাহলে দেখো তো বা এখানে লিখি, তাহলে সিডি সমান সমান আমরা কি লিখতে পারবো, সিডি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 20 ডিভাইডেড বাই √2। আর এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটার মানটা পাবা, দেখো যে বা সিডি সমান সমান তাহলে পাবো হচ্ছে 10 √2। দেখো এই সিডির মানটা আমরা হচ্ছে পেয়ে গেছি কত, 10 √2। ওকে, এখন আবার যদি দেখো যে এসিডি আবার সমকোণী ত্রিভুজ হতে আবার যদি চিন্তা করি যে পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে এখন মানটা আবার অ্যাপ্লাই করো। তাহলে দেখো আবার 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 আমরা কি পাবো যে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে কি এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে সিডি স্কয়ার আর ভূমি স্কয়ার হচ্ছে বিয়োগ এডি স্কয়ার। এবার যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে মানটা পেয়ে যাবো। দেখো তাহলে এসি স্কয়ার, এসির মান পেয়েছি আমরা হচ্ছে 20 উপরে স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু সিডি, সিডির মান পেয়েছি দেখো 10√2 উপরে স্কয়ার প্লাস এডির মানটা আমরা জানি না, নির্ণয় করব। ওকে, বাহ, তাহলে এই পাশে যদি ক্যালকুলেশন করে থাকবে কত 400। আর দেখো 10√2, তাহলে যদি এটা ক্যালকুলেশন করে থাকবে হচ্ছে কত 200। তাহলে এই পাশে ডান পাশে প্লাস 200, তাহলে এটার বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -200 ইজ ইকুয়াল টু হচ্ছে পাবো এডি স্কয়ার। দেখো বাহ, তাহলে অতএব দেখো তো যে এডি স্কয়ার সমান সমান আমরা কত লিখতে পারবো যে 200। ওকে, তাহলে অতএব দেখো যে এডি সমান সমান কত পাবো যে √200। যদি 200 এর উপরে √ওভার দেই তাহলে এটা পাবো হচ্ছে 14.14। দেখো এই মানটাও আমরা হচ্ছে পেয়ে গেলাম 14.14। এখন আমরা কি করতে পারবো, এখন আমরা হচ্ছে যদি পুরো একটা সমকোণী ত্রিভুজটা চিন্তা করি, দেখো যে বিসিডি সমকোণী ত্রিভুজে চিন্তা করি, তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজের দেখো এখানে সমকোণ, তাহলে বিপরীতটা হচ্ছে অতিভুজ, এটা হবে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এখানেও আমরা হচ্ছে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা হচ্ছে এই বিসি এর দূরত্বটা পেয়ে যাব। তাহলে দেখো আবার, তাহলে দেখো যে বিসিডি, দেখো বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, বিসিডি সমকোণী ত্রিভুজটা হতে কি পাবো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। দেখো তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে সিডি স্কয়ার প্লাস দেখো ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিডি স্কয়ার। ওকে, তাহলে দেখো তো বাহ, তাহলে সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, দেখো তো বিডি, তাহলে আমরা এখান থেকে কি কি লিখতে পারবো, দেখো তো যে বিডি সমান সমান আমি লিখতে পারবো হচ্ছে বিএ প্লাস হচ্ছে এডি, তাই না? তাহলে যদি এখানে দেখো বি এর মানটা বসাই দাও যে 28 আর এডির মানটা পেয়েছো কত 14.14, তাহলে যদি এই দুইটা ক্যালকুলেশন করো তাহলে কত পাবা যে 42.14। ওকে, তাহলে আমরা হচ্ছে বি এর মানটা এখানে বসাই দিই, দেখো যে 42.14 এর উপরে হচ্ছে স্কয়ার, বা তাহলে সিডির মানটা কত পেয়েছিলাম 10√2, দেখো 10√2 এর উপরে হোল স্কয়ার প্লাস 42.14 এর উপরে স্কয়ার। ওকে,
তাহলে দেখো বাহ, তাহলে এটা কার মান পাচ্ছি আমরা? বিসি স্কয়ারের মান পাচ্ছি। ওকে, তো এখানে যদি আমরা হচ্ছে দেখো এটার উপরে যদি ক্যালকুলেশন করি, তাহলে এই ক্যালকুলেশনটা পাবো দেখো যে 200 প্লাস আর 42.14, এটার উপরে যদি বর্গ করি তাহলে মানটা পাবো 1775.9, এটা হচ্ছে 94 মানটা পাবো। ওকে, তাহলে দেখো যে যদি আমরা হচ্ছে দুইটা যোগ করে দিই তাহলে কত হবে? 1975.94। ওকে, এটা পাচ্ছি হচ্ছে বিসি স্কয়ার সমান সমান, অতএব দেখো যে বিসি সমান সমান, অতএব বিসি সমান সমান যদি রুট ওভার করি দেখো 1975.94, তাহলে এর মানটা আসবে হচ্ছে 44.45 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলছে। বলছে যে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত। তাহলে দেখো 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব, এই যে বিসির, এই বিসির মানটা পাবো হচ্ছে 44.45। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, বি এ বাহুটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, তারপর হচ্ছে সি থেকে ডির পরে হচ্ছে একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার পরে দেখো এখানে একটা নতুন এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছিল। এই সমকোণী ত্রিভুজের আমরা হচ্ছে একটার মান জানি কিন্তু দুইটার মান জানি না। তো এখানে আমরা হচ্ছে সাইনের ফর্মুলা বা তুমি চাইলে কসের ফর্মুলা বা ট্যানের ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু অপর বাহুগুলোর মান নির্ণয় করতে পারি। তো এই অপর বাহুগুলোর মান নির্ণয় করে নিলাম। তারপর হচ্ছে পুরো বি সি ডি যে ত্রিভুজটা দেওয়া ছিল সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ থেকে পরবর্তীতে আমরা এই বিসি এর মানটা নির্ণয় করে নিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা 9 নম্বর ম্যাথ সমাধান করি। দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ধরে নেই যে এই যে ত্রিভুজটা পেয়েছি আমরা, দেখো যে এ বি সি, এটাই একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা বুঝার সাথে ধরে নাও যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো বলছে ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, তাহলে ধরো ত্রিভুজটার অভ্যন্তরে আমি একটা বিন্দু চিন্তা করলাম যে এই একটা বিন্দু। ওকে, এই বিন্দুটা মনে করো ও বিন্দু, ধরো ও বিন্দু। তো এখানে বললো কি যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে এই বিন্দু থেকে যদি আমরা দেখো বিসি, এসি এবং এবি, এই বি রেখাগুলোর উপরে যদি লম্ব অঙ্কন করি তাহলে দেখো এখানে একটা লম্ব পাবো, এখানে একটা লম্ব পাবো এবং এখানে একটা লম্ব পাবো। তাহলে এদের হচ্ছে মিলিত বিন্দুটা হচ্ছে ধরে নিলাম যে এটা হচ্ছে ও, ও বিন্দু। ওকে, তাহলে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ধরে নেই, দেখো প্রথমে আমরা দেখি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। দেখো তো, তাহলে সমবাহু ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান। তাহলে এর বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম মনে করো এ। তাহলে দেখো তো এ বাহুটাও আমাদের কি এ, তাহলে এ বাহুটাও হবে এ এবং এই বাহুটাও এ হবে। ও কমা এ এবং হচ্ছে দেখো যে ও কমা বি যোগ করি, আবার দেখো ও কমা সি যোগ করি। এভাবে করে যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে দেখো ও বিন্দুটাকে, তাহলে এটা এখানে দাও ও বিন্দু এটা। ওকে, তাহলে যে সমবাহু ত্রিভুজের, দেখো যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ ও বিন্দু হতে বলছে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে। ওকে, তাহলে এগুলা তো ছিল আমাদের হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো বাহুর দৈর্ঘ্যটা, তাহলে এই বিন্দুটাকে আমি ধরে নামকরণ করলাম হচ্ছে ডি বিন্দু, আর এটা হচ্ছে কি যে ই বিন্দু, আর বাহু তো বাইরে থাকবে। আর এটা মনে করো যে হচ্ছে এফ বিন্দু। এই যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলোকে আমরা হচ্ছে ধরে নিলাম। তাহলে এই বাহুটার কত হবে, যে এটাও বাহু এ হবে, এটাও হবে এ, আর এটা তো এ হবেই। ওকে, তাহলে দেখো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ধরে নেই যে ওডি ইজ ইকুয়াল টু, একটা দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 6 সেন্টিমিটার, ওডি সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এবং দেখো ওই সমান সমান ধরে নেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার।
এবং এবং ও এফ। তাহলে দেখো ও এফ সমান সমান ধরে নিই হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এরপরে কি করব দেখো যে ও কমা এ, দেখো যে ও কমা এ এবং ও কমা বি ও ও কমা সি যোগ করি, যোগ করি। এতক্ষণ ধরে আমরা হচ্ছে এই কাজগুলাই করে নিয়েছিলাম। তাহলে দেখো তো যে যদি এ বি সি পুরো একটা ত্রিভুজটা চিন্তা করি, তাহলে দেখো এই ত্রিভুজটার ভিতরে কয়টা ত্রিভুজ আমরা পেয়েছি? এই যে দেখো এ ও বি একটা ত্রিভুজ, আবার দেখো বি ও সি আর একটা ত্রিভুজ, এবং কি এ ও সি আর একটা ত্রিভুজ পেয়েছি। তাহলে দেখো অতএব আমরা হচ্ছে শর্ত মতে লিখতে পারবো। দেখো যে শর্ত মতে, শর্ত মতে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান, অর্থাৎ এ বি সি পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমান এখানে পাবো। দেখো যে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ ধরো এ ও সি প্লাস ত্রিভুজ দেখো যে বি ও সি, দেখো বি ও সি। তাহলে এই যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হবে কি, যে পুরো গোটা ত্রিভুজটা আছে এ বি সি এর ক্ষেত্রফলের সমান হবে। তাহলে দেখো যে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানি, যে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার, কারণ বাহু দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম হচ্ছে এ। তাহলে ইজ ইকুয়াল টু দেখো, তাহলে দেখো তো এ ও বি যদি আমরা চিন্তা করি, দেখো এ ও বি, তাহলে এই যে পুরা ত্রিভুজটা পাচ্ছি, তাহলে এই ত্রিভুজের দেখো যে ভূমি কত, ভূমি কত, যে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইনটু ভূমি। ভূমি কত, ভূমি হচ্ছে এ ইনটু, আর উচ্চতা কত, দেখো উচ্চতা হচ্ছে কত ও এফ। ও এফ আমরা দেখছিলাম যে ত্রিভুজের উচ্চতা কিভাবে চিন্তা করব, যে যেটাকে ভূমি ধরে নেব তার যে বিপরীত যে শীর্ষবিন্দুটা থাকবে ওই শীর্ষবিন্দুর অঙ্কিত লম্বের দূরত্বটাই হবে উচ্চতা। তাহলে এই উচ্চতাটা কত, দেখো যে ও এফ। সেম ভাবে করে দেখো যে হাফ ইনটু, যদি এ ও সিটা চিন্তা করে দেখো এ ও সি, তাহলে এটার ভূমি কত ধরে নিছিলাম, ভূমি ধরে নিছিলাম এ, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা কত হবে, তাহলে এই যে ও ই এটুকু হবে আমাদের উচ্চতা। তাহলে ও ই দেখো প্লাস, তাহলে এই পাশে লিখতেছি দেখো যে হাফ ইনটু, তাহলে দেখো তো যে বি ও সি, তাহলে এটা ভূমি কত, ভূমি হচ্ছে এ ইনটু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ও ডি, এই যে এখান থেকে এটুকু হচ্ছে উচ্চতা, তাহলে ও ডি। তাহলে এখানে আমাদের হচ্ছে বাহুর দৈর্ঘ্যটাই নির্ণয় করতে বলছে। তাহলে দেখো যে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার ইজ ইকুয়াল টু, এবার হচ্ছে মানগুলো বসাই দেই। দেখো হাফ ইনটু এর মান জানি না, আবার দেখো যে ও এফ, ও এফ সমান সমান আমরা ধরে নিয়েছিলাম কত, দেখো ও এফ সমান সমান ধরে নিয়েছিলাম হচ্ছে 8, তাহলে 8 প্লাস, তাহলে দেখো হাফ ইনটু ওই, দেখো ওই সমান সমান ধরে নিয়েছিলাম হচ্ছে 7, তাহলে এ ইনটু 7 প্লাস হাফ ইনটু এ জানি না, আর হচ্ছে ওডি, ওডি সমান সমান ধরে নিয়েছিলাম হচ্ছে 6। এখন ক্যালকুলেশন করি, দেখো যে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে 4a, আর এখানে দেখো প্লাস, তাহলে এখানে থাকবে হচ্ছে 7a ডিভাইডেড বাই 2, দেখো প্লাস, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে হচ্ছে 3a। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে দেখো যে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে পুরোটাই লসাগু করি, দেখো তাহলে 2, তাহলে যদি লসাগু করি তাহলে এখানে থাকবে দেখো যে 8a প্লাস 7a প্লাস 6a। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে √3 ডিভাইডেড বাই 4 এ স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো পাবো 8 আর 7 15, আর 6 21 ডিভাইডেড বাই হচ্ছে কত 2, তাহলে এই যে দেখো নিচে নিচে 2 2 কেটে দাও, তাহলে এটা নিচে থাকতেছে 1, আর দেখো এই পাশে এ ছিল, তাহলে এখানেও আমরা হচ্ছে এ স্কয়ারের সাথে কেটে দিলে থাকবে এ। তাহলে দেখো তো এখানে কি কি পড়ে থাকতেছে, এখানে এই পাশে পড়ে থাকতেছে দেখো যে √3 ডিভাইডেড বাই 2 ইনটু কত এ ইজ ইকুয়াল টু, আর ওই পাশে পড়ে থাকতেছে হচ্ছে 21। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে এটাকে যদি এই পাশে রেখে দেই তাহলে ওই পাশে দেখো যায় 21 ইনটু 2 ডিভাইডেড বাই হচ্ছে পাবো √3। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এরকম পাবো যে 24.249, এটা হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। দেওয়া ছিল কত সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে এটা হলো আমাদের সেন্টিমিটার। অর্থাৎ এখানে বলছে যে ত্রিভুজটি তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, তাহলে আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বলছে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, তাহলে দেখো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, এখানে দেখো যে সমবাহু ত্রিভুজের
ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এ স্কয়ার। তাহলে দেখো যে √3/4 ইন্টু এ, এর মান কত পেয়েছি দেখো 24.249 এর উপরে যে স্কয়ার। তাহলে দেখো এটা যদি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো যে 254.611 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে ক্ষেত্রফলটা পাওয়া হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে দেখো যে একটা সৃজনশীল দেওয়া আছে, তো সৃজনশীল সমস্যার সমাধান করি। দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম হলে বলছে যে ক ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে দেখো আমরা আগে ক নম্বর সমাধান করি। ক, তাহলে দেখো বলছে যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ, তো যার সাথে তুলনা করবে সেটারে আমরা হচ্ছে ধরে নিব। তাহলে দেখো ধরি ভূমি হচ্ছে x। তাহলে দেখো তো অতএব লম্ব কত পাবো? লম্ব বলছে দেখো ভূমির 11/12 অংশ, তাহলে ভূমি ধরছিলাম x এর কত, যে x এর 11/12 অংশ ইকুয়াল টু কত পাবো, যে 11x/12। তো এই অংশ বলছে যে এই অংশ থেকে কত 6 সেন্টিমিটার কম, তাহলে -6। এটা হচ্ছে আমাদের লম্বের মান। ওকে, তাহলে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে অতএব দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে উচ্চতা কত? সমকোণী ত্রিভুজের উচ্চতা হচ্ছে লম্বের মান। ওকে, তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ধরে নিয়েছিলাম x ইন্টু আর উচ্চতা আমরা হচ্ছে লম্বের মানটা পেয়েছি দেখো যে 11x/12 -6। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করো, হাফ ইন্টু x ইন্টু, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো পাওয়ার 12, দেখো যে 11x - 6/72, 6/72। তাহলে দেখো তাহলে হাফ ইন্টু, তাহলে এক্সটা যদি উপরে গুণ করে দিই তাহলে পাবো দেখো যে 11x² - 72x/12। ওকে, তাহলে এখানে যদি এখন ক্যালকুলেশন করি তাহলে উপরে পাবো দেখো যে 11x² - 72x/24। তো এটাই বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল পাবো 11x² - 72x/24। ওকে, এরপরে আমরা হচ্ছে খ নম্বরটা সমাধান করি। বলছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো যে এখান থেকে আমরা কিন্তু ভূমির দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x এবং লম্ব পেয়েছিলাম। তাহলে দেখো তো যে খ নম্বরে দেখো তাহলে দেখো অতিভুজ কত পাবো আমরা? ক থেকে তো আমরা হচ্ছে ভূমি এবং লম্ব পেয়েছি, তাহলে দেখো অতিভুজটা মান নির্ণয় করে নেই। তাহলে দেখো বলছে অতিভুজ ভূমির 3/4 অংশ, তাহলে অতিভুজ সমান কত পাবো? যে বলছে ভূমি হচ্ছে x আর x এর কত, যে 4/3 অংশ, তাহলে এটা কত পাবো, যে 4x/3। দেখো এত অংশ থেকে বলছে যে 3 সেন্টিমিটার কম, তাহলে কি -3। এই যে এটা পাবো আমরা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে অতিভুজ কত পাবো, যে 4x/3 -3। ওকে, তাহলে দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, তাহলে অতিভুজের মানটা কত পেয়েছি দেখো যে 4x/3 -3 এর উপরে হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব। দেখো কয়ে আমরা হচ্ছে লম্ব কত পেয়েছিলাম 11x/12। দেখো 11x/12 -6 এর উপরে স্কয়ার প্লাস ভূমির মানটা হচ্ছে নির্ণয় করতে বলছে, তা আমরা ভূমি ধরে নিয়েছিলাম x, তাহলে x এর উপরে স্কয়ার। ওকে, তাহলে দেখো এখন এখানে নরমাল আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। দেখো তো যে যদি এখানে আমরা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র বসাইতে পারবো, তাহলে a - b হোল স্কয়ার সমান সমান কি জানি, যে a স্কয়ার। দেখো a হচ্ছে 4x/3 এর উপরে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রের একটা 2, a হচ্ছে কত 4x/3 আর b হচ্ছে 3।
মাইনাস দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে 3 এর উপর যদি স্কয়ার দেয় তাহলে এটা পাবো হচ্ছে 9। ওকে, বাহ। তাহলে এখানেও সেম দেখো যে এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র বসে, তাহলে বসাও। তাহলে দেখো এ হচ্ছে কত 11x ডিভাইডেড বাই 12 এর উপরে এ স্কয়ার মাইনাস 2 সূত্রের 2 এ কত 11x ডিভাইডেড বাই 12 আর বি হচ্ছে 6 প্লাস বি স্কয়ার বি হচ্ছে কত 6 এর উপর যদি স্কয়ার দেয় তাহলে পাবো হচ্ছে 36 আর ভূমি ছিল হচ্ছে এক্স স্কয়ার রেখে দাও। ওকে, দেখো বাহ। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি দেখো কত পাবো, দেখো 16x স্কয়ার ডিভাইডেড বাই 9। আর দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই 3 আর এই 3 আমরা হচ্ছে কেটে দিতে পারবো। তাহলে যদি এখানে কত থাকবে যে মাইনাস 8x থাকবে প্লাস হচ্ছে 9, দেখো ইজ ইকুয়াল টু, তাহলে এখানে যদি 11 এর উপরে বর্গ করি তাহলে কত পাবো 121 এক্স স্কয়ার, আর নিচে 12 এর উপরে যদি বর্গ করি তাহলে থাকবে 144। ওকে, দেখো মাইনাস, তাহলে এখানেও যদি সেম ক্যালকুলেশন করি দেখো তো কি পাবো যে 6 কে 6 6 দুগুণে 12, তাহলে উপরের 2 এবং নিচের 2 আমরা কেটে দিতে পারবো। তাহলে শুধু থাকবে হচ্ছে মাইনাস 11x প্লাস দেখো 36 প্লাস কি এক্স স্কয়ার। ওকে, এখন আমরা কি করতে পারবো, দেখো সবগুলোকে আমরা হচ্ছে এক পাশে নিয়ে আসি। দেখো তাহলে 16x স্কয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস 8x প্লাস 9 মাইনাস 121 এক্স স্কয়ার ডিভাইডেড বাই দেখো 144, তারপরে দেখো মাইনাস 11x প্লাস 30 মাইনাসটা, তাহলে এটা মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যাবে আর এটা হচ্ছে প্লাস ছিল, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, তাহলে 36 আর এখানে প্লাস এক্স স্কয়ার, তাহলে যদি বাম পাশে আসে তাহলে হবে মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কি করলাম, ডান পাশের গুলোরে সবগুলোরে বাম পাশে নিয়ে আসছি। তাহলে বাহ, তাহলে আমরা এখানে এখন কি করতে পারবো, দেখো যে এক্স স্কয়ারের যে টার্মগুলো আছে সবগুলোকে হচ্ছে একসাথে নিয়ে নেই। দেখো যে 16x স্কয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস দেখো 121 এক্স স্কয়ার ডিভাইডেড বাই 144 আর এক্স স্কয়ার ছিল হচ্ছে মাইনাস এক্স স্কয়ার। ওকে, এই টার্মগুলোরে আমরা হচ্ছে একসাথে ক্যালকুলেশন করব। তাহলে আর কি কি থাকবে, দেখো যে এখানে হচ্ছে প্লাস 11x আর এখানে হচ্ছে মাইনাস 8x, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্লাস 3x। ওকে, আর দেখো মাইনাস 36 থেকে যদি 9 বাদ দিয়ে দিই তাহলে পাবো হলো মাইনাস 27 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বাহ, তাহলে দেখো তো এই পুরোটা যদি লসাগু করি, লসাগু কত পাবো 144, তাহলে 144 যদি পাই তাহলে এখানে দেখো 9 দ্বারা 144 কে ভাগ দিলে পাবো হচ্ছে ভাগফল 16 আর 16 16 এর উপর স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 256 এক্স স্কয়ার মাইনাস, তাহলে 140 এটা 121 এক্স স্কয়ার থাকবে আর দেখো এখানে কি থাকবে যে মাইনাস 144 এক্স স্কয়ার। ওকে, দেখো প্লাস তাহলে পাবো হচ্ছে দেখো 3x মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো যে যদি উপরেরটা আমরা পুরোটাই ক্যালকুলেশন করি পাবো হচ্ছে দেখো যে মাইনাস 9x স্কয়ার ডিভাইডেড বাই কত 144 প্লাস দেখো 3x মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা বাম সাইডে লিখি, দেখো বাহ। তাহলে দেখো তো এখানে কি পাবো যে যদি এই 9 দ্বারা 140 কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 16, তাহলে দেখো যে মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 16 প্লাস দেখো 3x মাইনাস 27 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বাহ, তাহলে এখানে হচ্ছে আমরা একবার লসাগু করি, তাহলে দেখো লসাগু কত পাবো যে 16, তাহলে দেখো মাইনাস এক্স স্কয়ার প্লাস, তাহলে এখানে পাবো হচ্ছে 48x আর মাইনাস, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে পাবো আমরা হচ্ছে 432, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো বাহ, তাহলে 16টারে যদি আর গুণন করে দেই তাহলে ওইদিকে হয়ে যাবে 0। আর দেখো সবগুলা থেকে একটা হচ্ছে উপরে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিলে কি পাবো, দেখো যে এক্স স্কয়ার মাইনাস 48x প্লাস 432, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো বাহ, তাহলে কি পাবো যে এক্স স্কয়ার মাইনাস 48x প্লাস 432 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এখন আমরা কি করব, এখানে আবার হচ্ছে মিডল টার্ম করি। তাহলে মিডল টার্ম করে কি করতে হবে, দেখো যে এক্স স্কয়ারের সহগ আছে 1, তাহলে 1 এর সাথে যদি 432 গুণ দেই তাহলে 432 পাবো। আর এমন দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দেখো 12 এবং যদি 36 তোমরা গুণ করো তাহলে 432 পাবা, আবার দুইটা যদি যোগ করি তাহলে 48 পাবো। তাহলে দেখো বাহ, তাহলে এখানে পাবো এক্স স্কয়ার দেখো মাইনাস 12x মাইনাস 36x প্লাস হচ্ছে 432 ইজ ইকুয়াল টু 0। বাহ, তাহলে এখানে x কমন নিয়ে নাও, তাহলে a পাবা x মাইনাস 12, হ্যাঁ, আর এখানে দেখো মাইনাস যদি 36 কমন নিয়ে নাও তাহলে এখানেও থাকবে x প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে এখানেও থাকবে হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো বাহ, তাহলে x মাইনাস
12 একটা পেলাম, আর এখানে একটা পাবো কি যে x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আবার যে অর দেখো আমরা লিখতে পারবো যে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা কি পাবো যে x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথমে এটা বের করে নাও যে x ইজ ইকুয়াল টু কত পাবো 12, অথবা x ইজ ইকুয়াল টু 36। অর্থাৎ এটাই বলছিল যে আমাদের হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল। তাহলে ভূমির দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x, তাহলে ভূমির দৈর্ঘ্য কত পাবো যে 12 এবং 36। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখো হচ্ছে গ নাম্বারটা সমাধান করি। বলছে ত্রিভুজের ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এবারটা হচ্ছে আমাদের ভূমির দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো যে ক থেকে অর্থাৎ উদ্দীপক হতে আমরা কি কি পেয়েছিলাম যে ভূমি ছিল x, তাহলে এবার হচ্ছে মানগুলো আমরা বসায় দেই। দেখো ভূমি, এবার আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে যে হচ্ছে 12। তাহলে দেখো যে ভূমির দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে আমাদের লম্ব কত হবে, এখানে মানটা বসায় দাও। দেখো যে 11 ইন্টু, তাহলে ভূমি হচ্ছে 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 6। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 12 12 কেটে দাও, তাহলে 11 থেকে 6 বার দিলে হচ্ছে পাবো 5। এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অতিভুজের মানটাও সেম ভাবে করে বের করে নাও। তাহলে কত পাবো 4 ইন্টু এক্স, ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল 12, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 3। ওকে, তাহলে দেখো 3 4 12, তাহলে 4 চোখ 16, দেখো 16 মাইনাস 3, তাহলে এটা পাবো হচ্ছে 13। ওকে, তাহলে এটা এত সেন্টিমিটার। এবার কি বলছে যে যদি এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়, তাহলে দেখো আমরা আগে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করে নিই। তাহলে অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা। তাহলে দেখো পরিসীমা সমান সমান আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে 2 ইজ ইকুয়াল টু কি কি পাবো যে a b c। তাহলে দেখো বাহু দুইটি, বাহু তিনটা পেয়েছিলাম 12 প্লাস 5 প্লাস 13। ওকে, তাহলে যদি যোগ করো তাহলে সমকোণী ত্রিভুজটার হচ্ছে, তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম হচ্ছে 30। এখন কি বলছে যে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে বলছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান সমান কি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান সমান হবে কি যে সমকোণী ত্রিভুজটার পরিসীমা। তাহলে এটা কত 30। তাহলে দেখো বা, তাহলে সমবাহু ত্রিভুজের যদি আমরা ধরো বাহুর দৈর্ঘ্য ধরে নেই a, তাহলে হচ্ছে এর পরিসীমা কত পাবো 3a। 3a ইজ ইকুয়াল টু কত 30। তাহলে দেখো a ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত 10। তাহলে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম হচ্ছে 10 সেন্টিমিটার। এখন বলছে তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব দেখো, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল জানি কি যে √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। ওকে, তাহলে দেখো বা, তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইনটু a স্কয়ার। এ কত পেয়েছিলাম দেখো যে হচ্ছে 10, তাহলে 10 এর উপরে স্কয়ার। ওকে, তাহলে দেখো যে √3 ডিভাইডেড বাই 4 ইনটু কত 100, তাহলে 4 দাও, তাহলে এটা পাবো হচ্ছে 25। তাহলে দেখো এর ক্ষেত্রফল কত পাবো যে 25√3। এটা সমান সমান যদি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাওয়া হচ্ছে 43.301 বর্গ সেন্টিমিটার। এটাই ছিল আমাদের হচ্ছে এই যে গ নাম্বারের অ্যান্সার। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমাদের দেখো যে ভূমি দৈর্ঘ্য দেওয়া ছিল, তাহলে ওই ভূমি দিয়ে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্যগুলো নির্ণয় করে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই সমকোণী ত্রিভুজটার হচ্ছে পরিসীমা নির্ণয় করছি। তো এখানে আমাদের বলে দিয়েছিল যে এর পরিসীমা মানে কি সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে এর যে পরিসীমাটা পেলাম সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজটার পরিসীমার সমান। তো এখান থেকে আমরা হচ্ছে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করে নিলাম। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। পরে এই বাহুর দৈর্ঘ্যটার মানটা বসায় দিয়ে আমরা সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমরা চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।